কার্জন আমেরিকা পুলিশের গুপ্তচর বিভাগের একজন অফিসার। যখন কোনো দুরূহ কেসে পুলিশ বিভাগ সফল হয় না, তখনই ডাক পড়ে পোড় খাওয়া এবং অপরাধীদের জম কার্জনের। সেই রকম একটি রুদ্ধশ্বাস কাহিনী মৃত্যু মোড়ে চুমে। এটা ইউনাইটেড গলফ ক্লাব, 135 নম্বর পাহাড়ি রাস্তার ধারে। জায়গাটা বেশ নির্জন, বিলকুল ফাঁকা, আর ওধারে কালো সাপের মতো রাস্তাটা ক্রমশ উঁচুতে উঠে গিয়ে পাহাড় ডিঙিয়ে চলে গেছে। এদিকটা নির্জন বলে আমার বেশ ভালো লাগে, আর সেই কারণেই এই ক্লাবটার আমি মেম্বার। গরমটাও এবারে যেন একটু বেশি রকমের, তাই সকাল সকাল চলে এসেছি। ঠান্ডায় ঠান্ডায় একটু গলফ খেলা যাবে বেশ। রোদের তেজ বাড়তে না বাড়তেই খেলা শেষ করে ক্লাবগুলো কাউন্টারে জমা দিয়ে আমার মার্সিডিজের সামনে এসে দাঁড়ালাম। চোখে রোদ চশমা লাগিয়ে যখন গাড়ির দরজা খুলছি, ঠিক তখনই চোখে পড়ল দূরে একটা চলমান কালো বিন্দু। বিন্দুটা ক্রমশ বড় হচ্ছে। আমার কপালে ভাঁজ পড়ল। এই সময় এই পথে প্রথম গাড়ি দেখছি, তাও আসছে শহরের দিক থেকে। আমার গাড়িতে ঠেস দিয়ে দূর থেকে এগিয়ে আসা গাড়িটার দিকে তাকিয়ে রইলাম। এক অচেনা রহস্য মনের মাঝে খেলা করছে। গাড়িটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসছে। পরিষ্কার দেখা যাচ্ছে মার্সিডিজের নতুন একটা মডেল। সানগ্লাসটা খুলে চোখ কুঁচকে তাকালাম সেদিকে। গাড়ির স্টিয়ারিং যার হাতে, তার মুখটা বেশিরভাগ টুপিতে ঢাকা, অর্থাৎ সে চায় না তার থোবড়া কেউ দেখুক। এবার পিছু দিকের সিটের দিকে তাকাবার আগেই সশব্দে গাড়িটা আমাকে অতিক্রম করে বেরিয়ে গেল সামনের শুনশান উঁচু রাস্তার দিকে। এক পলকের জন্যে গাড়ির ভেতরের দৃশ্য দেখার সুযোগ পেলাম, যদিও সেই দেখাই আমার পক্ষে যথেষ্ট। আমার মস্তিষ্কের ক্যামেরায় এক পরিচিত মুখের ছবি ধরা পড়ল, কিন্তু 1 মিনিটের মধ্যেও মনে করতে পারলাম না কে ওই সুন্দরী যার মাথার দুদিকে দুটো পিস্তলের নল ধরে রেখেছে দুজন ভিলেন গোছের লোক। স্মৃতি হাতড়ে চলেছি। এই পরিচিত মেয়েটি কে? কোথায় দেখেছি আমি? কোথায় দেখেছি? 2 মিনিটের মধ্যেই ওদের নীলচে রঙের গাড়িটা অনেক দূরে চলে গেছে। যদি সত্যি আমি ওই মেয়েটিকে বাঁচাতে চাই, তাহলে বিন্দুমাত্র দেরি করা উচিত নয়, না হলে ওরা হাতের নাগালের বাইরে চলে যাবে। কিন্তু মনে রাখতে হবে ওদের কাছে পিস্তল আছে, আর দলেও ওরা ভারী। উদ্দেশ্য নিশ্চয়ই কোনো মহৎ নয়, তাই রুগী বুঝে ডাক্তারি করতে হবে। মন ঠিক করে নিলাম, মেয়েটার পরিচয় জানতেই হবে, কারণ ওর ওই সুন্দর চেনা মুখটা আমায় তাড়া করে বেড়াচ্ছে। বিদ্যুতের মতো তীব্র গতিতে গাড়ির দরজা খুলে ইঞ্জিন চালু করলাম। গ্যাস পেডালের চাপ মেরেই গতি তুললাম। আমার দুধ সাদা মার্সিডিজ একটা ঝাঁকুনি খেয়ে সামনের দিকে ছুটল। শোনা যেতে লাগলো গাড়ির এক্সস্টের তীক্ষ্ণ গর্জন। গাড়ির স্পিডোমিটারের কাঁটা 1 লাফে 100 ছাড়ালো। আমার কঠিন মুখে আগামী ঘটনার ছবি কি হবে সেটাই দূরবীন দিয়ে খুঁজে চলেছে। তবে ওই গাড়ির হারামিগুলো কখনো চাইবে না কেউ তাদের অনুসরণ করুক, তাই ওদের কাছাকাছি হবার আগেই আমাকে সাবধান হতে হবে, কেননা যে কোনো মুহূর্তে গুলি ছুটে আসতে পারে। মেয়েটাকে অনেক কারণেই ওরা নিয়ে যেতে পারে, অপহরণ, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি। 2 মিনিট বাদেই ওদের নীল মার্সিডিজ বহু দূরে নীল ফুটকির মতো দেখা দিল। আমি গতি 130 ছাড়ালাম। ব্যবধান কমতে লাগলো। তার মানে ওই ড্রাইভার এতক্ষণে আমার গাড়ির উপস্থিতি আয়নায় দেখতে পেয়েছে, কারণ দূরত্ব আবার বাড়তে থাকলো। কিন্তু ওরা একটা কথা জানে না, ওদের খারাপ সময় শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে আমি গাড়িতে উঠে বসেছি, ঠিক সেই সময় থেকে। কারণটা আর কিছুই নয়, আসলে আমি হলাম আমেরিকা পুলিশের গুপ্তচর বিভাগের অফিসার, আর আমার নাম হের কার্জন। মেয়েটা ব্যাকুলভাবে একবার ঘাড় ঘুরিয়ে পিছু দিকে তাকালো। সঙ্গে সঙ্গে আমি বাঁ হাতটা তুললাম, এটার মানে আমি আসছি। কিছুটা দূরেই রাস্তা দুভাগ হয়ে গেছে। নীল মার্সিডিজ কোন রাস্তা ধরবে কে জানে। ওদের রাস্তা ধরাই ইঙ্গিত করবে ওরা কোন চুলোয় যাবে, ভেসেলি না মাসা। গাড়িটা দেখলাম মাসার রাস্তা ধরল।
এবার বুঝতে পারলাম ওদের উদ্দেশ্য। লোকচক্ষুর আড়ালে যেতে চায় ওরা। মাসা এমন একটা জায়গা যেখানে আছে শুধু রুক্ষ ন্যাড়া পাহাড়, একটা ছোট হ্রদ, বালিয়াড়ি আর কিছু উইলো গাছ। আর লোকবসতি তা নামমাত্র আছে, তবে চেঁচিয়ে লোক জড়ো করার মতো কাউকে পাবো না। মাসার দূরত্ব এখনো 70 কিলোমিটার। তার মানে যদি ওই 3টে বন্দুকধারীর মোকাবিলায় নামতে হয়, আমাকে একার ক্ষমতাতেই নামতে হবে। আমার কোমরে গোঁজা পুলিশ পজিটিভ রিভলভারটা আর চোখে একবার দেখে নিলাম, কারণ রিভলভার ছোঁড়ার দক্ষতায় আমি যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারি এটা আমি বেশ ভালোই জানি। কালো সাপের মতো রাস্তা একটু একটু করে উঁচু দিকে উঠে যাচ্ছে। গাড়ির ভেতরটা এসি চলার জন্য বেশ শীতল, কিন্তু বাইরের সূর্য তাপ বিকিরণ করে চলেছে। তাপমাত্রা কত আর, ওই 35-এর বেশি হবে। ওদের গাড়ির সঙ্গে আমার ব্যবধান ক্রমশ কমে আসছে, বেশ কাছাকাছি চলে এসেছে এবার। সামনের গাড়িতে যদি কেউ ভালো বন্দুকবাজ থাকে, এই মুহূর্তে গুলি ছুড়ে আমার গাড়ির টায়ারটা ফাঁসিয়ে দিতে পারে, তাই সতর্ক হলাম। এই স্পিডে টায়ার ফাটলে গাড়িকে বাঁচানো খুব অসম্ভব হয়ে যাবে। মাথাটা খুব উত্তেজিত হয়ে উঠছে। এখন মনে হচ্ছে এই ছেঁড়া ঝামেলায় না জড়ালেই বোধহয় ভালো হতো। একটা সিগারেটের জন্য ফুসফুসটা কাঁদতে লাগলো। ঠিক তখনই চোখে পড়ল দূরে একটা কালো মার্কারি গাড়ি খাদের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর 3টে শক্ত সমর্থ লোক গাড়িতে ঠেসান দিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে। ওদের গাড়ির গতি কমে আসছে। রাস্তায় দাঁড়ানো লোকগুলো ওদের হাত নেড়ে গাড়ি দাঁড়াতে ইশারা করছে। পুলিশি অভিজ্ঞতা আমাকে জানিয়ে দিল ওরা তোমার থেকে শক্তিতে আরও বেশি ভারী, আর ওদের প্রত্যেকের কাছে মানুষ মারার অস্ত্র আছে। তাহলে এখন কি কর্তব্য? এখন দাঁড়িয়ে গাড়ি ঘোরাতে যাওয়া মানে যেচে পিস্তলের গুলি খাওয়া? সেটা নিশ্চয়ই আমি চাইব না, কারণ এই প্রাণটা আমার বড় প্রিয়। এখনো কত রকম শখ আহ্লাদ বাকি, যে কত সুন্দরী আমার পথ চেয়ে বসে রয়েছে। তাই মনে হচ্ছে এগিয়ে যাওয়াই যুক্তিসঙ্গত। নীল মার্সিডিজ ওই গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রাস্তা জুড়ে 3জন নরকের জঞ্জাল পা ফাঁক করে আমার গাড়ির আরও কাছে আসার অপেক্ষা করছে। ওদের 3জনের হাতে ধরা স্প্রিংফিল্ড রাইফেল সূর্যের আলোয় চকচক করছে, যেন আমাকে আমন্ত্রণ জানাচ্ছে। কানে হেডফোন লাগানো ফোন থেকে হেডকোয়ার্টার মেলালাম। অল্প কথায় নির্দেশ দিয়ে লাইন কেটে দিলাম। আমার সঙ্গী সাথীদের এতটা পথ আসতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, তাই কয়েক ঘন্টা এই কার্জনকেই এদের মোকাবিলা করতে হবে। এই 3টে লোককে এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, যেন এক একটা শয়তানের চেলা। মনে মনে ঠিক করে নিলাম আমার পরবর্তী পদক্ষেপটা। আমি গাড়ির গ্যাস প্যাডেল থেকে পা তুলে নিলাম, আর 3টে খোঁচড় ভাবল আমি ওদের বন্দুকের নল দেখে ভয় পেয়ে গেছি। এই তৃপ্তিটাই ওদের সামনে বিপদ ডেকে আনলো। ওরা কাছাকাছি আসতেই আচমকা গাড়ির গতি বাড়িয়ে দিলাম। ওরা ভাবতেও পারেনি অস্ত্র থাকা সত্ত্বেও আমি এই কাজ করতে পারি বলে। ওরা বন্দুক চালাবার আগেই আমি একেবারে সামনে চলে গেছি, তাই দুপাশে যে 2টো লোক ছিল কোনো রকমের লাফ মেরে সরে গেল। কিন্তু দুর্ভাগ্য তো হলো মাঝের জনের। ও সোজা হুমড়ি খেয়ে এসে পড়ল গাড়ির বোনেটের উপর, এবং ক্যানারি পাখির মতো উড়ে গিয়ে পাশে খাদের নিচে চলে গেল। ঘটনাটা ঘটতে বড় জোর 1.5 মিনিট সময় লাগলো, এবং আমি ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে প্রায় 1 কিলোমিটার এগিয়ে এসেছি। পিছু ফিরে দেখলাম বাকি 2জন খাদের নিচে ঝুঁকে পড়ে মাঝের জনকে খুঁজছে। তার সাথে এও চোখে পড়ল যে নীল গাড়ি থেকে সাদাটে চেহারার বৃষস্কন্দ টাইপের একটা লোক বেরিয়ে আসছে। সামনেই একটা বাঁক, আর বাঁক ঘুরতেই আমার দৃষ্টিপথ থেকে ওরা হারিয়ে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওরা এত সহজে আমাকে ছেড়ে দেবে না, ঠিক কিছু কিছু আসবে। তার মানে খানিকটা সময় ওদের সঙ্গে লুকোচুরি খেলতে হবে। আসল কথা সময়ে কাটাতে হবে আর কি। এর মধ্যেই আমার পুলিশ ফোর্সের বন্ধুরা চলে আসবে। আমি জানি ওদের হতভাগ ভাবটা কাটতে একটু সময় লাগবে। অবশ্য যদি ওরা পেশাদার খুনি ডাকাত হয় তবে অন্য কথা। আমাদের পুলিশ লাইনে একটা কথা আছে, প্রতিপক্ষকে কখনো বুঝতে দিতে নেই যে তুমি তাদের থেকে শক্তিশালী। বুঝতে পারলেই তারা আরও সতর্ক হয়ে যায়। একটু দূরেই সরু একটা পায়ে চলা রাস্তা বালিয়াড়ির দিকে নেমে গেছে। আমি সেই রাস্তায় ধরলাম। আমার মার্সিডিজটা প্রায় নাচতে নাচতে এগিয়ে চলল। এরপর চোখে পড়ল 3-4টে বড় বড় পাথরের জটলা। সত্যি কার্জনকে প্রভু সব সময় সাহায্য করে।
গাড়িটা ওই পাথরগুলোর আড়ালে দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করলাম। গাড়ি থেকে নামার আগে ফোনে বড় কর্তা ফিলবিকে মেলালাম। ও প্রান্ত থেকে ফিলবির হেড়ে গলা ভেসে এলো, আবার কি ফ্যাসাদ বাঁধালে ব্রাদার? ওর সঙ্গে সম্পর্কটাই আমার এইরকম। তেমন কিছু নয়, গলফ খেলতে গিয়ে বলটা হারিয়ে ফেলেছি, খোঁজার জন্য কিছু সহকর্মীকে ডেকেছি। শোনো, 12 জনের ফোর্স রওনা হয়ে গেছে। তোমার মনের মতো ঘাঘু মাল ফোর্স যখন চাইছে, কিছু একটা কেলো তো পাকিয়েছো। আপনার বাহিনীকে কান ফাটানো সাইরেন ধ্বনি বন্ধ করে আসতে বলবেন। এমনিতেই এখানে নির্জনতার পরিবেশ, না হলে শয়তানের বাচ্চাগুলো 3 মাইল দূর থেকেই শুনে ফেলবে। ফোন আপনার এই হতভাগ্য কার্জানকে আর বাঁচিয়ে রাখবে না। ও প্রান্ত থেকে ফিলবির খুকখুকে হাসির আওয়াজ শোনা গেল। না হে, চিন্তায় রইলাম। একটু কিছু কি আভাস দেওয়া যাবে ঘটনার? বিশ্বাস করুন, আমি নিজেও এখনো জানি না। এই সময় ওদের মার্কারিটা চোখে পড়ল, ধুলো উড়িয়ে আসছে। ফোন কেটে দিলাম। গাড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সূর্যের গরম উত্তাপ শরীরে ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছে কেউ জ্বলন্ত ফার্নেসে ঢুকিয়ে দিল আমাকে। নীল আকাশে কয়েকটা শকুন উঠছে। হাতে পিস্তলটা নিলাম। রিজু, সুঠাম, মেদবিহীন লম্বা দেহ নিয়ে পাথরের আড়ালে হাঁটু গেড়ে বসলাম। দেখে মনে হবে যেন যুদ্ধক্ষেত্রে শত্রুর আগমনে সতর্ক পোড় খাওয়া সৈনিক একজন। ওদের গাড়ি উঁচু রাস্তায় 2 সেকেন্ডের জন্য দাঁড়ালো। তারপরেই আমার গাড়ির চাকার দাগ দেখে এবড়ো খেবড়ো রাস্তা ধরে আসতে লাগলো সামনের দিকে। মনে মনে হিসেব করে নিলাম, আমার গাড়িতে 3 জন আছেন। তার মানে ওই মার্সিডিজের 2 মক্কেল মেয়েটার প্রহরায়, আরেকটা তো নরকের পথে। সাদা মোটা জলহস্তির মতো লোকটাই বোধ হয় পালের গোদা, কারণ জামা প্যান্ট একটু আভিজাত্য আছে। ওরা দুদিকে চাইতে চাইতে সতর্কতার সঙ্গে আসছে। সাদা শাঁকালুটার মুখে তাচ্ছিল্যের চিহ্ন। এটাই তো আমি চাই। অবশ্য ও যদি জানতো কার সঙ্গে পাঙ্গা লড়তে যাচ্ছে, তাহলে এতক্ষণে আবার মায়ের পেটে ঢুকে পড়ত। এ কথাগুলো কিন্তু কোনোটাই আমার কথা নয়, আমেরিকা পুলিশ ডিপার্টমেন্টের ধারণা। ওদের মার্সিডিজ এসে আমার কাছ থেকে হাত পিষেক দূরে থামল। যতদূর সম্ভব আমার গাড়ি এখনো ওরা দেখতে পায়নি, কারণ ওদের হাবভাব তো সে কথাই ঘোষণা করছে। আমি সাবধানে পিস্তলের সেফটি ক্যাচ নামালাম, যাতে কোনো শব্দ না শুনতে পায়। আমার হাতে ধরা বাধ্য যন্ত্রখানা বুলেট বমি করতে প্রস্তুত, শুধু আমার হুকুমের অপেক্ষা। গাড়ি থেকে ওরা নামলো, সবার হাতে অটোমেটিক রিভলভার। একটা শয়তান মুখ খিস্তি করে বলল, গুরু, আমার মনে হয় শুয়োরটা এখানে কোথাও গা ঢাকা দিয়ে আছে। সে 2 মিনিটে খুঁজে বার করে নেব। জ্যাকের সঙ্গে মজা কি? সে বাঁ হাত দিয়ে নাক খুঁটল। কিন্তু আমি অন্য কথা ভাবছি। এতগুলো বন্দুকধারী দেখেও একা মাস্তানি দেখাচ্ছে। এটা কিন্তু চট করে কেউ করে না। হ্যাঁ, বেটার খবরিতে কিছু ঘিলু আছে। আসলে ওই ডবকা ছুরিটাকে দেখেছে, পিস্তল মাথায় ঠেকানো সেটাও দেখেছে। তাই হিরো সাজার লোভ সামলাতে পারেনি। ওর বসের কপালে চিন্তার ভাঁজ, অর্থাৎ ও পুরনো কথাগুলো ভাবছে। বসের চিন্তার মুখ দেখে মেয়েলি গলার লোকটা বলে উঠল, আমাদের একজন বন্ধুকে ও জাহান্নামে পাঠিয়েছে। জ্যাক এবার একদলা থুথু ফেলে বলল, এর জবাব ও পাবে। ইতিমধ্যে আরও কাছাকাছি ওরা এগিয়ে এসেছে। যে কোনো মুহূর্তে আমার গাড়িটা ওরা দেখে ফেলতে পারে, আর ঠিক তখনই শুরু হবে মোকাবিলা। 3 জন ভার্সেস 1 জন। আমি নিঃশব্দে কোণঠাসা এক বিপজ্জনক চিতার মতো অপেক্ষা করে চলেছি, এবং হাতের মুঠোয় শক্ত করে ধরা পুলিশ পজিটিভ, যার নলটা যেন তর্জনী তুলে শত্রুপক্ষকে শাসাচ্ছে। মেয়েলি কণ্ঠে আঙুল তুলল সে, স্যার দেখুন, ওই পাথরের আড়ালে গাড়িটা। তারপর 3 জনেই গাড়ির দিকে রিভলভার তাক করল। ওদের মুখে প্রতিহিংসার ছায়া। ওরা ভাবছে আমি ওখানে লুকিয়ে আছি। আর ঠিক তক্ষুনি ওদের ভুল ভাঙার আগেই আমি দাঁড়িয়ে উঠলাম। বাঁচার যদি ইচ্ছে থাকে বন্দুক মাটিতে ফেলো। আমার বজ্রের মতো গলায় ওরা চমকে উঠে আমার দিকে তাকালো। আমার চেহারা আর মুখের কাঠিন্য ওদের মনে সাময়িক ভয় ধরালো। কয়েক পা এরই মধ্যে আমি এগিয়ে গেছি। ওরা 3 জনেই সভয়ে দেখল যে আমার পিস্তলের নল জ্যাকের বুকের দিকে তাক করা। জ্যাক আমাকে অন্যমনস্ক করার জন্য স্বাভাবিক গলায় বলে উঠল, এভাবে বন্দুক দেখিয়ে ভয় দেখাবার মানে কি? ওর এই চালাকি বড্ড পুরনো আমলের। ও জানে না
এইসব চালাকি যে স্কুলে পড়েছে সেখানকার হেডমাস্টার আমি। কেননা ওর কথা বলার সাথে সাথে তৃতীয় নম্বর লোকটা তার বন্দুকের ট্রিগার টিপল আমাকে লক্ষ্য করে। 1 সেকেন্ডের কম সময় মাথাটা বাঁ দিকে হেলাতে কানের পাশ দিয়ে গুলিটা শীষ কেটে বেরিয়ে গেল। পরক্ষণেই ওর পা লক্ষ্য করে গুলি চালালাম এবং হাঁটু ভেঙে বসে পড়ল সে। জ্যাকফায়ার করার আগেই কপালের রগের কাছে উত্তপ্ত লোহার নলের স্পর্শ অনুভব করল। বেশ অবাকও হয়ে গেল আমার ক্ষিপ্রতার পরিচয় পেয়ে। তার সাথে ওর মনে একটা আন্দাজ জন্মালো শত্রুর শক্তির সম্বন্ধে। এবার আমার মুখ থেকে কয়েকটা কথা গড়িয়ে পড়ল। আমি এসব গুলি ছোঁড়াছুড়ি খেলা পছন্দ করি না। আবার যদি খেলা শুরু করো, পায়ের জায়গায় মাথাতেও গুলি লাগতে পারে। জ্যাক ইশারায় বন্দুক ফেলে দিতে বলল ওদের, সাথে নিজেরটাও পাথরের ওপর ফেলল। গুড বয়। এবার তোমরা দুজন পা ভাঙা বন্ধুর পাশে বসে পড়ো। তোমাদের সঙ্গে আমার কিছু গল্প আছে, যার জন্যে এতখানি তেল পুড়িয়ে আসা। দেখলাম গুলি খাওয়া লোকটার হাঁটুর কাছের জিন্সের প্যান্টটায় একটা পোড়া ছিদ্র, সেখান থেকে রক্তক্ষরণ এখনও হয়ে চলেছে। ওর দিকে তাকিয়ে বললাম, পকেটে যদি রুমাল থাকে হাঁটুর কাছটা বেঁধে নাও। ও আমার দিকে আগুন দৃষ্টিতে তাকালো। আমি জ্যাকের দিকে তাকালাম। নাও, তোমার কাহিনী শুরু করো। ভীষণ গরম লাগছে। সকাল থেকে পেটে দানা পানি পড়েনি, মেজাজ এমনিতেই টক হয়ে আছে, তাই তাড়াতাড়ি ফেরা দরকার। জ্যাক লালচে নাকটাকে দুবার টানল। ওই মেয়েটাকে আমরা কিডন্যাপ করেছি। বাহ, সুন্দর। মেয়েটার নিশ্চয়ই কোনো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, না হলে তো আর এতগুলো লোক মিলে সামান্য একজন মহিলাকে তুলে আনতো না। আমার বৃষ্টি ভেজা নীল চোখ দুটো জ্যাকের মুখের ওপর স্থির। এই সময় অবাঞ্ছিত একটা শব্দ আমার কানে এসে পৌঁছালো। চোখ দুটো মেয়ে প্রকৃতির লোকটার ওপর গিয়ে পড়ল। ও হামাগুড়ি দিয়ে ফেলে রাখা অটোমেটিক রিভলভারটার দিকে এগোচ্ছে। চিবিয়ে চিবিয়ে বললাম, তোমারও কি বন্ধুর মতো হাঁটু খোয়াবার শখ হয়েছে? তোমার কর্তাকে কি একেবারে একাকী করে দিতে চাইছো নাকি? তুমি কি ভেবেছ আমাদের ভয় দেখিয়ে এখান থেকে পালাতে পারবে? রাস্তায় মেয়েটাকে নিয়ে আমার 2 সঙ্গী অপেক্ষা করছে। ফিরতে দেরি দেখলে এখানে আসবে। ওরা এদের থেকেও পেশাদার। তোমার হিরো হবার শখ ঘুচে যাবে। গরমে সেদ্ধ হবার জোগাড়, তার উপর এত কচকচানি সহ্য হয় না। মেয়েটার পরিচয় আগে জানা দরকার। কেনই বা ওকে আমার চেনা লাগলো? এছাড়া এদের সঙ্গে আরেকটু সময় কাটানো প্রয়োজন। হিসেব মতো ফোর্স আসতে এখনও দেরি আছে। জ্যাক মুখ ফসকে বলল যে ওই 2 জন লোক পেশাদার, তার মানে ওদের সঙ্গে টক্কর লড়া সহজ হবে না। তোমার কথা শুনে ভয় ধরে গেল। ভ্যাসটামো না করে মেয়েটার পরিচয় বলো। জ্যাকের মুখে একটা বিরক্তি খেলে গেল। এই, তুই শালা কি পুলিশ? এত জেরা করছিস যে? আমার পিস্তলের দিকে ওর নজর পড়ল। পুলিশ পজিটিভটা স্থির চোখে জ্যাকের কপাল দেখছে। মনে হয় বড্ড পছন্দ হয়েছে। ঢোক গিলে বলল, মেয়েটার নাম রুথ গ্রেনার। ওই নামটাই আমার পক্ষে যথেষ্ট। তাই এত চেনা চেনা লাগছিল। রুথ গ্রেনার হলো হলিউডের উঠতি নায়িকা। এর মধ্যে 3টে ছবি করে বাজার দর অনেক বাড়িয়ে নিয়েছে। সামনেই উজ্জ্বল ভবিষ্যৎ। বাহ, দারুণ মাল কাট করেছ। ভালোই দাম মারবে। তো আমাকেও তোমাদের দলে ভিড়িয়ে নাও। কিছুদিন হলো বাজার মন্দা চলছে। জ্যাকের চোখে অবিশ্বাসের ছায়া। সত্যি বলছো? আরে সেই জন্যই তো এত দূর এলাম। প্রথমেই সন্দেহ হয়েছিল তোমাদের, আর তারপর তো মিলে গেল। কত ডলার ডিমান্ড তোমাদের? জ্যাক এবার লিডারের ভূমিকায় অবতীর্ণ হয়। সিক্রেট ব্যাপার। তাছাড়া আমি এখনো সিদ্ধান্ত নেইনি তোমাকে দলে নেবার, কারণ তুমি ইতিমধ্যে আমার 2 জন লোককে অকেজো করে দিয়েছ। পুরনো রাগ ওর মুখে ফিরে এলো। বেশ, ঠিক করে জানিও। ততক্ষণ আমি একটা সিগারেট টানি। ওদের সামনে পড়ে থাকা বন্দুকগুলো কুড়িয়ে নিয়ে পকেটে পুরে টেক্সাসের নায়কের মতো ওদের মার্কারি গাড়িটার সামনে এসে দাঁড়ালাম। ওদের চোখে প্রশ্ন। আমি কি করতে চলেছি বুঝতে চেষ্টা করছে। ঠোঁটে সিগারেট আটকালাম। তারপর পকেটে হাত দিয়ে দেখলাম ম্যাচেস বক্সটা নেই। মেয়েলি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, দেশলাই বা লাইটার আছে? ও জ্যাকের দিকে একবার তাকিয়ে সম্মতিসূচক ঘাড় নাড়ল। আর এখানেই ও চরম ভুল করে ফেলল। আসলে আমি একটু সময় কাটাতে চাইছি, তবে বেশি সময় কাটালে রাস্তার ওপর গাড়িতে বসে থাকা 2 পেশাদার খুনি অধৈর্য হয়ে পড়বে। নায়িকাকে নিয়ে এখানেই উপস্থিত হয়ে পড়বে। তাই তখন ওই মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করলে আমি মুশকিলে পড়ব। লম্বাটে লোকটা লাইটার হাতে নিয়ে সতর্কভাবে আমাদের কাছে এলো।
আমি হাত বাড়িয়ে লাইটার নিয়ে সিগারেট ধরালাম, তাই ও ফিরে যাচ্ছিল। দাঁড়াও, ও থমকে গেল, আর জ্যাকের চোখেও প্রশ্ন ফুটে উঠল। তোমাদের ওই মার্কারি গাড়িটার বনেট খোলো। ও জ্যাকের দিকে চাইল, কারণ ওরা বুঝতে পারছে না আমি ঠিক কি করতে চাইছি। কি হলো, কথা কানে যায়নি? বেশ, তুমি দেখছি আমাকে আবার একটা বুলেট খরচা করাবে। এই দুর্মূল্যের বাজারে যেটা আমি চাইছি না। ও অনিচ্ছা সত্ত্বেও গাড়ির বনেটের কাছে এগিয়ে গেল। সিগারেটে একটা জোরে টান দিয়ে বেশ কিছু ধোঁয়া ফুসফুসে ঢুকিয়ে নিলাম। তারপর দেখলাম ও বনেট খুলে দাঁড়িয়ে আছে। নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কার্বুরেটরের পাইপ খুলে লিকে রুমাল বাঁধো। এবার ওরা বুঝে গেল আমি কি করতে চলেছি, তাই গরমে বসে থাকা জ্যাকের চোখে মুখে কুটিল হিংস্রতা ফুটে উঠল। মুখ খুলল সে। তুমি বেশি বাড়াবাড়ি করতে চলেছ কিন্তু। ঠিক আছে, আমি তোমাকে দলে নেবার বিষয়ে চিন্তা করব। এবার ওরা বুঝে গেল আমি কি করতে চলেছি, তাই গরমে বসে থাকা জ্যাকের চোখে মুখে কুটিল হিংস্রতা ফুটে উঠল। মুখ খুলল সে। ওর কথায় কান না দিয়ে মেয়েলিটার দিকে তাকালাম। আমার চোখের ভাষা ও পড়তে পারল, তাই পকেট থেকে রুমাল বার করল। আমি 2 পা পিছিয়ে এসে বাঁ হাতের আঙুলে ধরা সিগারেটে টান দিলাম। আমার জামা ঘামে ভিজে গেছে। কার্বুরেটরের পাইপটা খুলে দিতেই সিলিন্ডারের ঢাকনিতে ওর হাতটা পুড়ে গেল। যন্ত্রণায় মুখটা বিকৃত করে উঠল। চুকচুক করে মুখে শব্দ করলাম। তারপর সিগারেটের টুকরোটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম। ইশারায় ওকে পুরনো জায়গাতে ফিরে যেতে বললাম। হঠাৎই যাবার আগে প্যান্টের হিপ পকেট থেকে ছোট একটা সরু তীক্ষ্ণ ছুরি বার করে আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেল। ওর নাড়াচাড়া দেখে আমি আগেই আন্দাজ করেছিলাম কিছু একটা অঘটন ব্যাটা ঘটাবে। আমার ডান মুঠোয় ধরা পিস্তলটাও সঙ্গে সঙ্গে নীরবতা ভঙ্গ করল। একটা শীষের বুলেট মৃত্যু মুখে নিয়ে ওর কপালে একটা বড় লাল টিপ পরিয়ে দিল। 1 সেকেন্ড আমার মুখের ওপর বোবার মতো চেয়ে থেকে কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল ও। বসে থাকা দুজনের মুখে আতঙ্ক খেলা করতে লাগলো। ভাবলাম এবার ওদের আমার আসল পরিচয় দেবার দরকার, তাই কেটে কেটে উচ্চারণ করলাম, কোনো ক্রিমিনাল পুলিশ অফিসার হের কার্জনের ওপর আক্রমণ আমেরিকা পুলিশ ডিপার্টমেন্ট বরদাস্ত করবে না। কথাগুলো বন্দুকের থেকেও বেশি কাজ করলো ওদের মনে। জ্যাক অসহায়ের মতো বলল, তুমি সেই হের কার্জন, কিন্তু আমার এই লোকটা। আমি পাত্তা না দিয়ে পকেট থেকে লাইটারটা বার করে মার্কারিতে আগুন ধরিয়ে দিলাম। আর ব্যাস, দুজনের মুখের অভিব্যক্তি যেন পাল্টে গেল। আমি বড় বড় পা ফেলে ওদের দিকে এগিয়ে গেলাম, কারণ জানি তো এবার আগুন ছড়াবে চ্যাসিসে, তারপর পেট্রোল ট্যাঙ্কে। একটা ছোটখাটো বিস্ফোরণ হবে। চোখে সানগ্লাসটা পরে নিলাম। তক্ষুনি আকাশ বাতাস বিদীর্ণ করে একটা শব্দ হলো। কানে তালা লাগার জোগাড় হলো যেন। এই বিরাট আওয়াজ নীল মার্সিডিজের কাছে পৌঁছবে এবং ওই দুজন হারামি কাল বিলম্ব না করে এখানে আসবে, তাই তার আগেই আমাকে ওখানে পৌঁছতে হবে। জ্যাকের দিকে তাকিয়ে কঠিন মুখে বললাম, এখন নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কার হাতে পড়েছ। নাও, জলদি আমার গাড়িতে উঠে বসো। আবার কোনো খেলা দেখাতে যেও না, কারণ তোমার মতো শয়তানকে নরকের দরজায় পৌঁছতে আমার 1 মিনিটও লাগবে না। ওর জন্যে আমার বন্ধুরা আসছে। জ্যাকের নিরাশ ভাবভঙ্গি। আমি উঠে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করলাম। এসি অন করে দিলাম। তারপর ক্লাচ টিপে গিয়ার পাল্টালাম এবং ফোন চালু করলাম। ওরা জানিয়ে দিল দূরে একটা নীল গাড়ি দেখতে পাচ্ছি। কী করতে হবে নির্দেশ দিয়ে দিলাম। এই ফাঁকে দশাশুই জ্যাক আমার ঘাড়ে আচমকা লাফিয়ে পড়ল। মোটা 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরল। ভাবতে পারিনি ও এই কাজটা করতে পারে। গাড়ি ব্রেক কষে কোনো রকমে দাঁড় করালাম। এত জোরে গলা চেপে রয়েছে যে দম বন্ধ হয়ে আসছে। ক্রমশ চাপ বাড়াচ্ছে ও। ফুসফুসটা 1 বিন্দু বাতাসের জন্য হাহাকার করছে। বেশিক্ষণ এই অবস্থায় থাকা যাবে না। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। শালার গায়ে যেন অসুরের শক্তি। মুখটা আমার লাল হয়ে উঠেছে। ওই তো দূরের উঁচু রাস্তায় নীল মার্সিডিজটা দেখা যাচ্ছে। ঘরে বাইরে দুদিকেই বিপদ। না, যা করার আমাকে এই 1 মিনিটের মধ্যে করতে হবে। ফুসফুসের বাতাস নিঃশেষিত হবার আগে ডান হাতের 2টো আঙুল সজোরে জ্যাকের 2 চোখে আচমকা ঢুকিয়ে দিলাম। ওর হাত দুটো অল্প শিথিল হলো। বুক ভরে একটা শ্বাস নিলাম। পুরনো শক্তি আমার ফিরে আসছে। এদিকে জ্যাক ব্যস্ত হয়ে পড়ল চোখ সামলাতে। সেই ফাঁকে 2 হাত সিটের ওপর রেখে ডান পা তুলে
জোরে জ্যাকের মাথায় মারলাম। আমার লোহার নাল লাগানো বাছুরের চামড়ার বুট জ্যাকের রগের উপর আছড়ে পড়ল। ওর হেড়ে মাথাটা কেঁপে উঠল আর রগটা কেটে রক্তের চিহ্ন দেখা দিল। ওর মুখ থেকে একটা গোঙানি বেরিয়ে এলো। চোখ দুটো ইতিমধ্যে ফুলে গেছে। অন্ধ মানুষের মতো ওর হাত দুটো আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই সুযোগে ওর থলথলে মুখে মোক্ষম একটা জ্যাব দিয়ে দিলাম। আর সহ্য করতে পারল না, সিটে এলিয়ে পড়ল, বোধহয় অজ্ঞান হয়ে গেল। ওদিকে নীল গাড়ি এবড়ো খেবড়ো রাস্তা ধরে নেমে আসছে। আমাকে দেখে ফেলার আগেই ড্রাইভিং সিট থেকে নামার আগে পেছনের ডিকি খুলে ফেললাম। পকেট থেকে পিস্তলটা বার করে ওর মধ্যে ঢুকলাম। গাড়িটা আমার মার্সিডিজের সামনাসামনি এসে দাঁড়ালো। কান খাড়া করে আছি, কারণ দরজা খোলার কোনো শব্দ পেলাম না। তার মানে ওরা অবস্থাটা পর্যবেক্ষণ করছে এখন। এই সময় খেয়াল পড়ল হাঁটু ভাঙা লোকটার কথা। নিজেকেই অভিসম্পাত দিলাম, কারণ এত বড় একটা ভুল কার্জন কি করে করলো। ওই শুয়োরটা মুখ খোলার আগেই আমাকে ফিল্ডে নেমে পড়তে হবে, না হলে যে মেয়েটাকে শিখণ্ডি খাড়া করে ওরা আমাকে বা আমার দলকে ঠুটো জগন্নাথ বানিয়ে ফেলবে। এই 1 মিনিটেই ঘেমে নিয়ে উঠেছি। ধীরে ধীরে ডিকির ঢাকনা খুললাম, কোমর নিচু করে বেরোলাম। একটা বিরাট রিস্ক নিয়েই নিলাম, কেননা ওদের চোখ যদি ডিকির ওপর থাকতো আমাকে তৎক্ষণাৎ গুলি করত। দেখলাম ওদের চোখ হাঁটুতে গুলি লাগা লোকটার ওপর। ড্রাইভিং সিট থেকে রাগী কচ্ছপের মতো দেখতে একটা লোক বেরিয়ে এলো। বাঁ হাতে ধরা পুরনো আমলের .22 বোরের রিভলভার। গটগট করে পাথরে বসে থাকা লোকটার দিকে এগিয়ে গেল সে। ও এদিকে ইশারায় আমার উপস্থিতি কচ্ছপটাকে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু আমি জানতাম এই পেশাদারগুলো মাথা মোটা হয়। প্যান্টের পিছনের লম্বা পকেট থেকে সাইলেন্সারটা বার করে বন্দুকে আটকে নিলাম, কারণ এ শালাকে এমনভাবে টেঁসে দিতে হবে যাতে করে গাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে নায়িকার পাশে বসে থাকা মালটি বুঝতে না পারে। রাগী কচ্ছপ একটু এগিয়ে গেছে, ওর শরীরটা গাড়ি থেকে আর দেখা যাচ্ছে না। আমি জানি এই অপহরণের জন্যে এতগুলো লোককে মারা মানে অনেক জবাবদিহি করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি একা। এর চেয়ে আর কী বা করতে পারি? ওর মাথাটা টার্গেট করলাম, যাতে ওর মুখ থেকে টু শব্দটুকু না বেরোয়। একটা চাপা শব্দ হলো আমার পিস্তলের। ওর শরীরটা হোঁচট খেয়ে ধুলো বালির ওপর আছড়ে পড়ল, আর মাথা থেকে রক্তের সঙ্গে কিছুটা ঘিলুও ছিটকে পড়ল। বাঁ হাত দিয়ে ঘরমাক্ত মুখটা মুছে হাঁটু গেড়ে গাড়ির দিকে এগোলাম। দেখলাম একজন শক্ত সমর্থ লোক পিস্তলের নল মেয়েটার গলার কাছে ধরে দরজায় হেলান দিয়ে বসে আছে। লাল মাংসলো মুখটা বিষাক্ত ঘৃণায় ভরা। এক টানে দরজা খুলতেই ও একটু হেলে পড়ল, আর অমনি এক লহমায় আমার পিস্তলের শক্ত বাঁট ওর ব্রহ্ম তালুতে আছড়ে পড়ল। চোখে সর্ষে ফুল দেখল সে, তাই তাকে এক হ্যাঁচকায় কলার ধরে মাটিতে ফেলে কোমরে সজোরে লাথি মারতেই ও হিক্কা তুলল সে। চোখ দুটো মরা মাছের চোখ হয়ে গেল মুহূর্তেই। এই সময় নজর পড়ল পুলিশের 3টে জাগুয়ার গাড়ি রাস্তা ধরে নিচে নামছে। যাক, তার মানে বন্ধুরা এসে পড়েছে। রুথ বিশ্বাসও করতে পারছে না আমি ওকে উদ্ধার করতে এসেছি। ওর চোখে এখনো ভয় মাখামাখি। তাই যখন পুলিশের ইউনিফর্ম পরা লোকগুলো এসে আমাকে স্যালুট মারতে দেখল, ওর মুখে কৃতজ্ঞতার ছায়া পড়ল। পুলিশ অফিসার রজার্স আমার সামনে এসে বলল, আশা করি আমাদের জন্য কিছু কাজ বাকি রাখেনি মিস্টার কার্জন। মুখেই প্রথম হাসি ফুটল আমার। কিছু জঞ্জালকে এখান থেকে নিয়ে যেতে হবে, আর কেসটাকে এমনভাবে সাজাতে হবে যে আমরা অনেক লড়ে এদের ধরাশায়ী করেছি। এনকাউন্টারে তাই গোটা কয়েক প্রাণ গেছে। গাড়ি থেকে রুথ গ্রেনার বেরিয়ে এলো। সিনেমায় যা দেখি তার থেকেও বেশি সুন্দরী। কাঁধ সোজা, কোমর সরু, পরিপূর্ণ দৃঢ় নিতম্ব, মুখটা পান পাতার মতো, কাঁধ পর্যন্ত সোনালি চুলের ঢেউ। ওর শরীর আমার মনে কামনার ঢেউ তুলল। রুথ মিষ্টি কণ্ঠে বলল, আপনি সেই হের কাসেম, মেয়েদের স্বপ্নের আসল নায়ক। ওর চোখে ভালোবাসার আবেশ। উফ, আর একটু হলেই প্রেমে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস আমার আসল নির্মম রূপ ও দেখতে পাইনি। অনেক দেরি হয়ে গেল, খিদেতে নাড়ি জ্বলছে। রজার্স, তুমি এবার সামলাও, আমি বরং মিস গ্রেনারকে বাড়ি পৌঁছে দিই। ওকে স্যার। মিস গ্রেনার, এই কেসে আপনার উইটনেস আমাদের লাগবে। রুথও সানন্দে মাথা হেলালো। আমরা দুজন দুধ সাদা মার্সিডিজের দিকে এগোলাম, যেন দুই প্রেমিক প্রেমিক। গাড়িতে উঠে অনুরোধের সুরে রুথ বলে উঠল,
প্লিজ আজকে প্যাম কন্টিনেন্টালে আমার সঙ্গে যদি লাঞ্চ করো, কোনো আপত্তি আছে? ওর কণ্ঠে আমন্ত্রণের ছোঁয়া। এত দামি হোটেলে খাবার মতো ক্ষমতা আমার নেই। গাড়ি উঁচু রাস্তায় উঠে এসেছে। গাড়ির ভেতর শীতাতপ যন্ত্র কাজ করা শুরু করে দিয়েছে। গ্রেনারের মায়াবী চোখে কপট রাগ। এতদিন যার বীরত্ব কাগজে পড়তাম, আমার স্বপ্নের পুরুষকে কোনোদিন এত কাছে পাবো ভাবতে পারিনি। দয়া করে রাজি হও। প্রেমিক কার্জন এখন আমার শরীরে আবার ফিরে এসেছে। ওর দিকে চেয়ে লেডি কিলার হাসিটা হাসলাম, আর ও আমাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগে। সানগ্লাসটা আঙুল দিয়ে ঠিক করে নিয়ে গাড়িতে গতি তুললাম। সাদা মার্সিডিজ আঁকা রাস্তা দিয়ে মসৃণ গতিতে এগিয়ে চলল, যেন বাতাসের বুকে ঝরা পাতাটি। আরও নতুন নতুন রহস্যময়, ঐতিহাসিক, আধ্যাত্মিক কিংবা হরর, সাসপেন্স, থ্রিলার, রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমালোচনা আমাদের উন্নতির প্রধান মাধ্যম।